আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো অঙ্কটা একসাথে সমাধান করা যাক। এখানে দেখো 5.7 এর হচ্ছে 14 নম্বর অঙ্ক। কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের ব্যবধান হচ্ছে কি বলতো 1 সেন্টিমিটার। এখন বলছে তার হচ্ছে ক্ষেত্রফলের শেষ অঙ্ক যদি 6 হয়, এখানে বলেই দিছে ক্ষেত্রফলের শেষ অঙ্ক কত হবে, 6 হবে। আচ্ছা, 6 হলে তার কোনো হচ্ছে বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে কি? তার কোনো বাহুর দৈর্ঘ্য কি পূর্ণবর্গ হতে পারে, সেটা আমাদের প্রমাণ করে দেখতে হবে। মানে সোজা কথা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেন হচ্ছে সেটা পূর্ণবর্গ কি নাকি পূর্ণবর্গ না, সেটা আমার বের করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। চলো, এখানে দেখো আমরা ধরে নিব কি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটা, প্রস্থ আরেকটা, তাই না? আর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা অল টাইম জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, তাহলে আমরা একটু ধরে নিই, যেহেতু আমাদের লেখা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের দুইটার ব্যবধান হচ্ছে লেখা আছে এটা। ঠিক আছে, দুইটার ব্যবধান লেখা আছে একত্রে, মানে একটার আলাদা আলাদা কোনো মান দেয়া নেই। তাহলে আমরা ধরে নিব কি, ধরে নিব ধরি বা মনে করি, তোমার যেটা ভালো লাগে সেটা লিখবা। ঠিক আছে, লিখার পরে আমরা কি লিখবো হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের হচ্ছে প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার। ধরে নিব একটা আয়তকার হচ্ছে ক্ষেত্রের হচ্ছে প্রস্থ সমান সমান কি x মিটার, এটা ধরে নিলাম। আচ্ছা, দৈর্ঘ্য কি হবে, যেহেতু বলছে ব্যবধান, দুইটার পার্থক্য, তাই না? ব্যবধান বলছে, তাহলে এই জন্য আমরা লিখবো যে হচ্ছে তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য অবশ্যই এটা কি হবে, x প্লাস 1 হবে, 1 সেন্টিমিটার। যেহেতু আমার ব্যবধান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে এটার সাথে যদি 1 যোগ করি তাহলে দৈর্ঘ্য বেরোবে, আর 1 যদি বাদ দিয়ে দিই তাহলে প্রস্থ বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? দৈর্ঘ্য এবং প্রস্থের যেহেতু ব্যবধান বলছে, তাহলে আমরা যদি এখান থেকে প্রস্থ বের করি, দৈর্ঘ্য থেকে প্রস্থ কিভাবে বের করবো? যদি এক্স এইটা থেকে যদি আমি হচ্ছে 1 বাদ দিয়ে দিই তাহলে আমার প্রস্থ বের হয়ে যাবে, আর প্রস্থের সাথে যদি 1 যোগ করি তাহলে দৈর্ঘ্য চলে আসবে। ক্লিয়ার কথা? তাহলে আমরা ধরে নিলাম বা মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 1 সেন্টিমিটার। ক্লিয়ার? দৈর্ঘ্য হচ্ছে কি x প্লাস 1 সেন্টিমিটার। এবার কি বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x, আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কি ছিল আমার, দৈর্ঘ্য ছিল এইটা আর প্রস্থ ছিল এইটা। তাহলে আমরা লিখতে পারি না x প্লাস 1 ইন্টু এক্স, অথবা এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1। ঠিক আছে, এই কথাটাই এই লেখা আছে, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এত কি বর্গ সেন্টিমিটার। আমরা আরেকবার একটু বলি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা লিখবো ইন্টু প্রস্থ। ঠিক আছে, একত্রে লিখবো এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত এতটুকু মনে হয় বুঝতে পেরেছো তোমরা, তাই না? এবার দেখো, এখন আমরা কি করব, এখন প্রশ্ন মতে দেখো এখানে কি লেখা ছিল আমাদের, একটু খেয়াল করে দেখি। প্রশ্নে কি লেখা ছিল? প্রশ্নে লেখা ছিল তার ক্ষেত্রফলে, যে ক্ষেত্রফলটা আসবে তার ক্ষেত্রফলের শেষ অঙ্ক যদি হচ্ছে 6 হয়। কি বলছে, যে অঙ্কটা আসবে বা হচ্ছে যে ক্ষেত্রফলটা আসবে শেষ অঙ্ক কত হতে হবে, 6 হয়, তাহলে তার কোন হচ্ছে বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে হবে। তার মানে আমাকে ধরেই নিতে হবে যে শেষ অঙ্কটা হচ্ছে 6, তাই না? এখানে বলেই দিছে যে 6 নিতে হবে। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা কি লিখব যে হচ্ছে প্রশ্ন মতে বা ধরে নেই, কি ধরে নিব যে হচ্ছে x এইটা, ক্ষেত্রফল এইটা সমান সমান 10n প্লাস হচ্ছে 6। 10n কেন লিখলাম কোশ্চেন, তাই না? 10n কেন লিখলাম, 10n লিখলাম হচ্ছে, আচ্ছা আমরা জানি কি পূর্ণ সংখ্যা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা ধরে নিব হচ্ছে কি বলতো, ধরে নিলাম হচ্ছে n। ঠিক আছে, তাহলে হচ্ছে যদি আমরা n ধরে নিই, রাইট, আমরা যদি n ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি, যে পূর্ণ সংখ্যা এমন যদি লিখি যে হচ্ছে n হলে, ঠিক আছে, আমরা লিখে নিব যে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা n হলে তাহলে xn, বা হচ্ছে আমরা যদি হচ্ছে 10n লিখি, 10n এমন সবসময় এমন হচ্ছে এমন একটি হচ্ছে সংখ্যা হবে যার শেষে কত থাকবে, 0 থাকবে, তাই না? একটু খেয়াল করো, এখানে আমরা ধরে নিলাম যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে n, xn হচ্ছে বা xn যদি হয় xn বা হচ্ছে 10n লিখতে পারি। 10n কেন লিখলাম, কারণ 10n এর সাথে তুমি যত যোগ করবা লাস্টের সংখ্যাটা কত হবে, 16n হবে, মানে 6 হবে, লাস্টের সংখ্যাটা কত হবে, 6 হবে। আমার শেষ অঙ্কটা কত আসতে হবে, 6 আসতে হবে, এটা বলছে, তাই না? তাহলে আমরা হচ্ছে তাহলে 10 যদি যোগ করি তাহলে এটা আসবে, তুমি যদি 20 যোগ করো তাহলে লাস্টে হচ্ছে কি আসবে, 26 এক্সট্রা, মানে হচ্ছে n আসবে, তার মানে লাস্টে 6 আসবে। তাহলে তুমি যোগ করে দেখতে পারো। তাহলে আমরা 10 ধরলাম, ঠিক আছে? 10 ধরে আমরা কি লিখবো একটু খেয়াল করে দেখো, লিখলাম হচ্ছে এখন এটার সাথে
এই প্রশ্ন মতে এইটা যে ক্ষেত্রফল যা দেওয়া ছিল তাই। আর ওই যে 10n কেন ধরলাম, কারণ আমার ক্ষেত্রফলের শেষ অঙ্ক কত আছে, 6 আছে, তার মানে 6 আসতেই হবে। তাহলে আমি 10n + 6 এই দুইটা যদি যোগ করে দিই তাহলে কত আসবে, 16n আসে, রাইট? তাহলে আমার লাস্টের সংখ্যাটা কত আসে, 6 আসে। এবার দেখো আবার লিখে দিবা যে হচ্ছে n হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে এখানে ধরে নিবা যে হচ্ছে x এর মানটা হচ্ছে এলিমেন্ট বা উপাদানটা হচ্ছে n এর হচ্ছে সমান, এটা বলছে। এবার n মানে কি, স্বাভাবিক সংখ্যা, সেটার কথা বলছে। আচ্ছা দেখো আমরা জানি দুইটি সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে হচ্ছে 6 হবে, ঠিক আছে? একক স্থানীয় অঙ্কটা কত হবে, 6 হবে। কারণ আমি যদি এরকম 16 লিখি তাহলে একক স্থানে এটা দশক স্থানে, রাইট? তাহলে একক স্থানীয় যে অঙ্কটা সেটা অবশ্যই কত আসতেছে, 6 আসতেছে। ক্লিয়ার? এটার কথা বলছে। আচ্ছা এবার দেখো যদি এটা হলো, এবার আমরা একটা জিনিস দেখব, একটু খেয়াল করে দেখো যে হচ্ছে দুইটি সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্কটি 6 হবে যদি সংখ্যা দ্বয়ের একক স্থানীয় অঙ্কগুলো এক হয়। মনে করো আমি যদি হচ্ছে এই জায়গাটায় দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে কি বলছে, একটা সংখ্যা হচ্ছে দেওয়া আছে x, আর একটা সংখ্যা দেওয়া আছে x + 1। আমি যদি ধরে নিই এই x = 1, যদি আমি ধরি তাহলে x + 1 মানে হচ্ছে 1 + 1 = কত হওয়ার কথা ছিল, 2। তার মানে 2 যদি হয় তাহলে 1,2 হবে, কিন্তু 1,6 কি কখনো সম্ভব? কারণ আমাকে কি বলছে, লাস্টের সংখ্যাটা অবশ্যই 6 হতে হবে। তাহলে 6 যদি হয়, একটা যদি 1 হয় তারপরটা কত হবে, 6 হবে। প্রশ্নের মতে হচ্ছে হওয়ার কথা 1,6, বাট এমনিতে আমরা যোগ করে দেখতেছি আসছে হচ্ছে 1,2। তার মানে কি এই কম্বিনেশনটা কি হচ্ছে, এই কম্বিনেশনটা কি হচ্ছে, হচ্ছে না। ওনারা যে শর্তটা বলছে ওই শর্তের সাথে মিলতেছেই না, রাইট? তার মানে এই কম্বিনেশনটা হচ্ছেই না বা এই সংমিশ্রণটা হচ্ছেই না, তাহলে এটা বাদ, তাই না? এখানে আমরা সেজন্য আমরা লিখবো, একটু খেয়াল করে দেখো, লিখবো হচ্ছে দুইটি সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 6 হয় যদি সংখ্যা দ্বয়ের একক স্থানীয় অঙ্ক 1,2, ঠিক আছে? 1,2 অথবা হচ্ছে 2,3। কারণ হচ্ছে 2,3 কেন বললাম, যে হচ্ছে আমি যদি x = 2 ধরি তাহলে x + 1 = কি হবে, 2 + 1 = কত আসবে, 3 আসবে। তার মানে হচ্ছে 2,3। যদি আমরা এখানে 3 ধরি, 3 + 1 আসবে কত, 4, তাই না? এভাবে তাহলে আমরা যদি 7 যোগ হচ্ছে 7 ধরি, এটা যদি 7 ধরি তাহলে 7 + 1 কত আসবে, 8 আসবে। বুঝতে পেরেছো? সেজন্য আমরা লিখেছি যে একক স্থানীয় অঙ্ক 1,6 বা হচ্ছে 2,3 অথবা হচ্ছে 7,4। এটা ধরে নিচ্ছে, এই কম্বিনেশনগুলো হয়, এটা ধরে নিলাম। কিন্তু একটু খেয়াল করে দেখো, যেহেতু আমাদের x ও x + 1 দুইটি কর্মিক সংখ্যার পূর্ণ সংখ্যা, যেহেতু এদের হচ্ছে শেষ অঙ্ক 1,6, এটা হচ্ছে কম্বিনেশন হতে পারে না। এটা কেন হতে পারে না, এটা শর্তটা আমি আগেই বলে দিছি। কারণ আমি কি বলছি, যে হচ্ছে এখানে যদি 1 হয়, 1 + 1 যদি হয় তাহলে শর্ত আসে 2, আর এখানে বলছে 1,6, এই কম্বিনেশনটা তো কোনোভাবেই যায় না, তাই না? তার মানে কনসেপ্টটা বাদ। তারপর লিখে আবার এই দুইটা আমরা একটু প্রমাণ করে দেখি যে ঠিক আছে কিনা। যদি 2,3 অথবা 7,8 এটার কম্বিনেশন হয় তাহলে সংখ্যা দুইটি হচ্ছে, দেখো সংখ্যা দুটি কি হবে, এখানে যদি 1 দিই 2 দিই 2 দেখো একটু খেয়াল করে, আচ্ছা এখানে যদি আমরা হচ্ছে 2 দিই আর এখানে 2 + 1 দিই কত আসবে, 3 আসবে। 2,3 এই কম্বিনেশনটা কিন্তু হয়, তাই না? আবার যদি এখানে 7 দিই আর এখানে 7 + 1 দিই তাহলে কত আসে, 8 আসে। তার মানে 7,8 এই কম্বিনেশনটা হয়। কিন্তু হলে কি হবে, আমাদের কি বলছে, পূর্ণবর্গ হতে হবে। আমাদের একটা শর্ত দিয়েই দিছে যে পূর্ণবর্গ। ফার্স্টের এটা তো কনসেপ্টেই মেলে নেয়, তাই এটা বাদ, ঠিক আছে? প্রথমে যেহেতু এটার কোনো প্রথম ধাপটাই মিলে নেয় তাই এটা প্রথম থেকেই বাদ, মানে এটা কম্পিটিশনের বাইরে। তারপরের কথা যেহেতু বলছে যে এই দুইটা আবার হচ্ছে কম্বিনেশন মিলে গেছে, এবার দেখি পরের রাউন্ডে কি হয়, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, এই দুইটা আমরা হচ্ছে যোগ করে দেখলাম 8 হয়। আচ্ছা ঠিক আছে, 8 হলো, তার মানে আমাদের শর্তটা ফিল আপ হলো, রাইট? তারপর কি বলছে দেখো, কম্বিনেশন হয় তাহলে x ও x + 1 সংখ্যা দ্বয়ের হচ্ছে কোনটাই পূর্ণবর্গ হতে পারে না। এবার আসো পূর্ণবর্গটা কি। পূর্ণবর্গ হচ্ছে কি, বর্গমূল। যদি বর্গমূল করে এটার পূর্ণ সংখ্যা আসে তবেই হচ্ছে কি এটা পূর্ণবর্গ সংখ্যা, রাইট? যেমন আমি যদি হচ্ছে 4কে রুট করি কত আসবে, 4কে রুট করলে 2 আসবে, তার মানে এটা হচ্ছে কি পূর্ণবর্গ, রাইট? কিন্তু হচ্ছে এখানে দেখো, এখানে কি বলছে যে এইগুলো যদি আমি করি, মানে 2কে যদি রুট করি, দেখো 2কে রুট করলে কি আসবে, ফ্র্যাকশন চলে আসবে একটা, তাই না? তারপর আবার দেখো 3কে রুট করলে ফ্র্যাকশন চলে আসবে, মানে ভগ্নাংশ চলে আসবে। 7কে রুট করলে একটা ভগ্নাংশ চলে আসবে। 8কে রুট করলে দেখো
8 কে রুট করলে একটা ভগ্নাংশ চলে আসবে। ক্যালকুলেটর প্রেস করে দেখো, প্রত্যেকটা ক্যালকুলেটর প্রেস করে দেখবা যে 2 কে রুট করলে কত আসতেছে, 3 কে রুট করলে কত আসতেছে, 4 কে রুট করলে সরি 7 কে রুট করলে কত আসতেছে, 8 কে রুট করলে কত আসতেছে। এটা তুমি হচ্ছে ক্যালকুলেটর প্রেস করে দেখবা, দেখলেই বুঝতে পারবা যে এগুলো কি আসতেছে, ভগ্নাংশ আসতেছে। আর আমার কি বলছে ভগ্নাংশ নেওয়া যাবে না, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। পূর্ণবর্গটা তাহলে কি, পূর্ণবর্গটা হচ্ছে রুট করার পর একটা পূর্ণ সংখ্যা আসতে হবে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোভাবেই আমাদের শর্তটা ফিল আপ করতেছে না। ঠিক আছে, কারণ এটাকেও ভগ্নাংশ আসতেছে, এখানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ভগ্নাংশ আসতেছে। তার মানে আমরা বলবো এটার কোনোটাই হচ্ছে পূর্ণবর্গ হতে পারে না। কারণ শেষের অঙ্কে হচ্ছে 2, 3, 7 এবং 8 থাকা কোনো সংখ্যাই হচ্ছে পূর্ণবর্গ হতে পারে না। পূর্ণবর্গ এগুলো হতে পারবে না। তাহলে কি হবে, তাহলে অতএব আমরা হচ্ছে কোনো বাহুর দৈর্ঘ্যই পূর্ণবর্গ হতে পারে না। আমার বলছিল কি প্রশ্নে, একটু খেয়াল করে দেখি, উপরে যাই। দেখো প্রশ্নে বলেছিল যে হচ্ছে একটি আয়তকার দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে ব্যবধান এত, বলছে তার ক্ষেত্রফলের শেষ অঙ্কটি যদি 6 হয় তাহলে তার বাহুর পূর্ণবর্গ হতে পারে কি। তার মানে আমরা দেখলাম যেটা কোনোভাবেই পূর্ণবর্গ হতে পারে না। এটাই হচ্ছে আমাদের কি বলতো কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।